আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটাতে আমি পরমাণু মডেল নিয়ে একটা কম্প্যাক্ট সলিউশন দিতে চাই। পরমাণু মডেল হচ্ছে কেমিস্ট্রির 2 নাম্বার চ্যাপ্টার গুণগত রসায়নের একটা পার্ট। তো পরমাণু মডেল এই জায়গায় আমি 3টা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করতে চাইতেছি। তো সেই 3টা হচ্ছে থমসন, রাদারফোর্ড, বোর। তো ফার্স্টে দেখি থমসন মডেল। তো আমরা জানি থমসন হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারক ছিলেন। তিনি একটা কাজ করছিলেন। তিনি হচ্ছে একটা পরমাণু মডেল দিছিলেন। সেই পরমাণু মডেলটা হচ্ছে এই। তিনি পরমাণুর মডেলটাতে বলছিলেন যে এরকম একটা পজিটিভ ম্যাটার থাকবে, মানে একটা ধর এই মডেলটার নাম আগে জানি, প্লাম পুডিং মডেল। তো প্লাম পুডিং যে মডেল, এখানে আমি এই জায়গাটারে মানে পুডিং এর সাথে তুলনা করতে পারি। পুডিং এর স্পেসটাকে বলতে পারবো হচ্ছে কি আমার পজিটিভ চার্জ। এই যে আমার মানে এই পুরো যে কমলা কালারের স্পেস পুরোটাই হচ্ছে আমার পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জের মধ্যে আবার হচ্ছে আমার ইলেকট্রন আছে। পজিটিভ চার্জের মধ্যে মানে আমার একটা তরমুজ হিসেবে কল্পনা করতে পারি। তরমুজের যে আমার লাল অংশ, তরমুজের লাল অংশ হচ্ছে আমার পজিটিভ চার্জ, আর হচ্ছে আমার তরমুজের বিচিগুলা হইতেছে আমার নেগেটিভ চার্জ বা ইলেকট্রন। তো আমার থমসনের পরমাণু মডেল অনুসারে আমার পজিটিভ চার্জ যুক্ত, মানে পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো একটা পদার্থ, সেই পদার্থ বিশিষ্ট একটা গোলক থাকবে। সেই গোলকের মধ্যে আমার ইলেকট্রন থাকবে, মানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে আমার থমসনের মডেল। তো এই যে থমসনের মডেল, এই জিনিসটা প্রুফ করার জন্য তার একজন বিজ্ঞানী রাদারফোর্ড, তিনি হচ্ছে গিয়ে একটা কাজ করেন। কাজটার নাম হচ্ছে গিয়ে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো আলফা কণা বিচ্ছুরণ কণা পরীক্ষা এই জিনিসটা কি করেন, এটার মাধ্যমে তিনি হচ্ছে একটা মডেল প্রদান করবেন। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেন থমসন মডেলটা প্রুফ করার জন্য। তো এই জন্য তার কয়েকটা জিনিস রাখছে, এই পরীক্ষাটা করার জন্য তার কয়েকটা জিনিস রাখছে। একটা হচ্ছে আমার আলফা কণা বিচ্ছুরণের জন্য একটা সোর্স, আলফা কণার সোর্স লাগবে, একটা আলফা কণার সোর্স। সেকেন্ডলি, তো আমার যেহেতু এটা আলফা কণা বিচ্ছুরণ প্রক্রিয়া, সেজন্য তো মানে পরীক্ষা, সেজন্য আমার একটা আলফা কণার সোর্স আছে, মানে আলফা কণা পরীক্ষা দেখেই তো আমার আলফা কণার জন্য একটা সোর্স আছে। আচ্ছা, দেন লাগবে হচ্ছে একটা জিঙ্ক সালফাইড, একটা পর্দা, জিঙ্ক সালফাইড পর্দা। কারণ হচ্ছে আমার জিঙ্ক সালফাইড পর্দায় আলফা কণা প্রতিপ্রভা সৃষ্টি করে, অর্থাৎ এই জিঙ্ক সালফাইড কণার উপর যদি আলফা কণা পতিত হয়, তাহলে আম, এই আলফা কণা দিয়ে ফোটন কণা শোষিত কইরা, মানে জিঙ্ক সালফাইড এই পর্দাটা আমার কি করে, কোন একটা শক্তি থেকে ফোটন কণা শোষণ করে একটা আলোক ছটা তৈরি করে, বা আমার একটা দৃশ্যমান আলো সৃষ্টি করে, যা দেখা যায়। তো আহ, সেটা লাগছে। আর এই আলফা কণার যে সোর্স, এই সোর্সটা এরকম ধরতে পারি। তো আমার আলফা কণাটাকে আমার এরকম স্ট্রেইট লাইনে ফানানো লাগবে, সেই জন্য আমার স্ট্রেইট লাইনে ফানানোর জন্য চারপাশে একটা মানে লেডের একটা ব্লক লাগবে, লেডের ব্লক। তো আমার এইখানে থাকবে সোর্স, এবং চারপাশে একটা লেডের ব্লক থাকবে, যাতে লেডের ব্লক কেন, কারণ আমার আলফা কণাটা যাতে আমি সোজা ফালাইতে পারি। আর লাগবে একটা সোনার পাত। সোনার পাত, এই সোনার পাতটার এটা একটু মনে রাখা লাগবে, পুরুত্বটা 0.00004 সেন্টিমিটার, মানে অত্যন্ত পুরু একটা সোনার পাত। সোনার পাত কেন ইউজ করছে, আচ্ছা তাহলে আমি পরীক্ষাটা কেমনে করে সেই জিনিসটা দেখলে আমি বুঝতে পারবো কেন এইসব জিনিস ইউজ করছে। তো আমার পরীক্ষাটার সেট আপ আগে একটু দেখা লাগবে। ফার্স্টে এই জায়গায় একটা লেড ব্লক থাকবে, পিবি ব্লক। এবং এই ব্লকটার মধ্যেই থাকবে আমার গিয়ে সোর্স। এখানে আমার আলফা কণার সোর্স থাকবে, এই যে এখানেই, যাতে আমার সোজা যাইতে পারে। তো এখানে আমার একটা জিঙ্ক সালফাইড পর্দা থাকবে, জিঙ্ক সালফাইড পর্দা। এবং এইখানে থাকবে আমার আহ, যে 0.00004 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট আমার গিয়ে সোনার পাত। ওকে। তো আমার তিনি পরীক্ষাটা কেমনে করছেন। ফার্স্টে তিনি এই জায়গায় আলফা কণা বিচ্ছুরণ করছেন। ওকে, এই আলফা কণা বিচ্ছুরণ করছেন। মেজরিটি আলফা কণা, মেজরিটি আলফা কণা, 99% আলফা কণা একেবারে এই সোনার পাটটা ভেদ করে সোজাসুজি চলে গেছে। সোনার পাটটা ভেদ করে সোজাসুজি চলে গেছে 99% আলফা কণা। সামান্য সংখ্যক আলফা কণা কি করছে, এই যে এই সোনার পাটটার কাছে গেছে, এরপর দিক পরিবর্তন করে আবার এখানে চলে গেছে। কারণ একটা কোণ কইরা দিক পরিবর্তন করে চলে গেছে। এই মানে এক নাম্বার কেস এটা ছিল। এক নাম্বার কেস এটা ছিল যে 99% আলফা কণা আমার কি সোজাসুজি চলে গেছে, দিক পরিবর্তন করেনি। সেকেন্ড কেস ছিল আমার কিছু পরিমাণ আলফা কণা আমার দিক পরিবর্তন করছে, সামান্য সংখ্যক আলফা কণা দিক পরিবর্তন করছে। আর থার্ডলি, অত্যন্ত রেয়ার একটা কেস, যে এই জায়গায় আসছে, এই জায়গায় পতিত হয়েছে, আবার এইদিকে ফিরে আসছে, মানে যেই দিক দিয়ে আসছে বিপরীত দিকে ফিরে গেছে, যেই দিক দিয়ে আসছে বিপরীত দিকে ফিরে গেছে। এইটা হয়েছে আমার 20,000-এর মধ্যে একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন তো বলবো না, সরি, আলফা কণা।
20,000-এর মধ্যে একটা আলফা কণা হচ্ছে এই কাজটা করছে। তো আমার 3টা কেস একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আমার প্রথম কেস যেন কি ছিল? আমার 99% আলফা কণা সোজাসুজি ভেদ কইরা জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করে এবং জিঙ্ক সালফাইড পর্দায় আলোক ছটা সৃষ্টি করে দেখে এখানে রাদারফোর্ড সেই জিনিসটা দেখতে পারছেন। তো 1 নাম্বার কেস দিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। আমি সংক্ষেপে লিখে দিই, বেশিরভাগ স্থানই হচ্ছে গিয়ে ফাঁকা। কেমনে সিদ্ধান্ত নিতে পারি? আচ্ছা, তো আমি ধরি এই হচ্ছে একটা পরমাণু, গোলাকার একটা পরমাণু। অবভিয়াসলি হচ্ছে যেহেতু আমার সোনার পাত রাখছে, তো এটা অবভিয়াসলি আমার সোনার একটা পরমাণু। তাই আমার নিউক্লিয়াস থাকবে এইটুকু। আর বেশিরভাগ আলফা কণাই এরকম 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 করে যায়। তো আমার অনেক কম আলফা কণাই হইতেছে আমার আম কোনো কিছুর সাথে সংঘর্ষ হয় না। তো আমার বেশিরভাগ আলফা কণাই একেবারে এই ফাঁকা স্থানের মধ্যে দিয়ে চলে যায়। যার কারণে তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। আরেকটা জিনিস যেটা আমার মনে রাখতে হবে সেটা হইতেছে, আমার ইলেকট্রন যদি চিন্তা করি, ইলেকট্রনের ভর কিন্তু অনেক কম। ইলেকট্রনের ভর কিন্তু অনেক কম, 9.11 ইন্টু 10⁻³ কেজি ইলেকট্রন। আর একটা জিনিস ছিল হচ্ছে গিয়ে আলফা কণা। আলফা কণার ভরটা কত হবে? আলফা কণা হচ্ছে গিয়ে 2 ইন্টু হাইড্রোজেন পরমাণুর ভর। সরি 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 2 ইন্টু হাইড্রোজেন পরমাণুর ভর। আচ্ছা, এক সেকেন্ড, আমার আলফা কণার ভর হবে হচ্ছে কি 2 ইন্টু প্রোটনের ভর, 2 ইন্টু নিউট্রনের ভর। এটা হবে, সরি, হাইড্রোজেন পরমাণুর ভর না, মানে হচ্ছে কি 2 ইন্টু প্রোটন, টেকনিক্যালি হাইড্রোজেন পরমাণুর ভর ঠিকই আছে। আচ্ছা, তো এই জিনিসটা নিয়ে পরে কথা বলবো না, আগে যেটা বলতে চাইতেছি, আলফা কণার আহ, ই আলফা কণার ভর সেটা হচ্ছে আমার 2টা প্রোটন এবং 2টা নিউট্রনের ভর। তো এমনিই তো আমার প্রোটনের চাইতে ইলেকট্রনের চাইতে প্রোটনের ভর অত্যন্ত বেশি, তাইলে আমার মোটামুটি 2টা প্রোটন এবং 2টা নিউট্রন, এইটার ভর ইলেকট্রন চাইতে তো অনেক বেশি হবে, যার কারণে আমার কোনো ইলেকট্রন আলফা কণার গতিপথকে পরিবর্তন করতে পারে না। আলফা কণার গতিপথকে পরিবর্তন করতে পারে না, তাই রাদারফোর্ডের মধ্যে এই সব জায়গাতে আমার ইলেকট্রন থাকতে পারে। নাই দেখে, ইলেকট্রন যেহেতু নাই, তো এটার ইলেকট্রন যেহেতু থাকতেও পারে, ইলেকট্রন ধরলাম আছে, তো ইলেকট্রন থাকলেও এই জিনিসটা গতিপথ চেঞ্জ হবে না, এটা সোজাসুজি চলতে থাকবে। তো 1 নাম্বার যে কেস, 99% আলফা কণা একেবারে সোজাসুজি চলে যায়, সেটাতে আমি দুইটা জিনিস পাই। একটা হচ্ছে আমার পরমাণু বেশিরভাগ স্থান ফাঁকা, 2 নম্বরে হচ্ছে গিয়ে আমার 2 নম্বর হচ্ছে গিয়ে এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। ওকে। তো আর একটা সেকেন্ড এবং থার্ড, আচ্ছা, তো সেকেন্ডের আগে আমি থার্ড নাম্বারটা আগে যাই। তো বলছিল যে আমার 20,000টার মধ্যে একটা আলফা কণা আমার হচ্ছে এই জায়গায় যাইয়ে আবার ফিরে আসে, মানে সোর্স দিয়ে আমার ইসে যায়, সোনার পাটে যায় এবং সোনার পাত দিয়ে আবার হচ্ছে বিপরীত দিকে ফিরে আসে। তো এই জিনিসটা প্রুফ করে আমার দুইটা জিনিস। 1 নাম্বার, আমার আলফা কণার নিশ্চয়ই, আমি এখানে আবার একটা চিত্র আঁকার চেষ্টা করি, এই হচ্ছে পরমাণু, এই হচ্ছে আমার নিউক্লিয়াস। তো এই হচ্ছে আলফা কণা, মানে অনেক রেয়ার এই কেসটা যে আমার এই আলফা কণা এই নিউক্লিয়াসটাকে আঘাত করে আবার এইদিকে ফিরে আসছে। তো আমার যেটা হয়েছে, এই জিনিসটা তো পজিটিভ চার্জ যুক্ত, আর আলফা কণার দিকে যদি তাকাই, আলফা কণাকে আমি এরকম দেখতে পারি, একটা হচ্ছে আমার এটারও হচ্ছে পজিটিভ চার্জ। আলফা কণাকে আমি এরকম দেখতে পারি না, তো আমার হচ্ছে এটাও পজিটিভ চার্জ, তো আলফা কণা পজিটিভ চার্জ। এবং হচ্ছে গিয়ে আমার এই যে ভিতরের প্রোটন, প্রোটন প্লাস নিউট্রন থাকে মানে নিউক্লিয়াস, মানে এই জিনিসটা তো আচ্ছা, তো সেটা না, মানে আলফা কণা তো পজিটিভ, আর এই জিনিসটার সাথে বিকর্ষণ হয়েছে, বিকর্ষণ, তার মানে হচ্ছে এই জিনিসটাও হচ্ছে আমার পজিটিভ চার্জের। এবং আলফা কণা যেহেতু এটার সাথে ধাক্কা খায় আবার ওই জায়গায় চলে গেছে, তার মানে নিশ্চয়ই এই জিনিসটা অনেক ভারী একটা বস্তু। তাহলে আমি দুইটা জিনিস পাইতেছি, 1 নাম্বার এই যে এই মাঝখানের যে বস্তুটা, সেটা 1 নাম্বার হচ্ছে ভারী, 2 নাম্বার হচ্ছে গিয়ে এটা আমার পজিটিভ চার্জ যুক্ত, এবং এই জিনিসটার নাম দিয়েছেন তিনি হচ্ছে আমার নিউক্লিয়াস। এবং এই ফার্স্ট কেস সেকেন্ড কেস এই দুইটা মিলেই আমি লিখতে পারি যে, ফার্স্ট কেস থার্ড কেস এই দুইটা মিলাই আমি লিখতে পারি যে আমার নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আছে। কেমনে? আমার ফার্স্ট কেস বলছিল যে আমার এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, এবং থার্ড কেস বলতেছে যে এই মাঝখানের স্থানটা হচ্ছে কি আমার নিউক্লিয়াস। তো অবভিয়াসলি আমার নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আছে, এই জিনিসটা পাইছি। এবং লাস্টলি আমার সেকেন্ড কেসও কিন্তু হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্বটা প্রুফ করে। সেকেন্ড কেস বলতেছে যে আমার হচ্ছে কি কি আলফা কণা যখন যায় তখন হইতেছে আমার দিক পরিবর্তন করে, আলফা কণা যখন যায় তখন দিক পরিবর্তন করে। অর্থাৎ আমি যদি আবার একটা পরমাণু কি, এই হতেছে আমার নিউক্লিয়াস। তো এই হচ্ছে আলফা কণা। এখন আলফা কণা হচ্ছে আমার পজিটিভ চার্জ যুক্ত, এবং আম, এটা যেহেতু দিক পরিবর্তন করে, তার মানে কি বুঝে, এটা হচ্ছে আমার অবভিয়াসলি বিকর্ষণ করছে, তার মানে আমার এই জিনিসটা হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ যুক্ত। তো আমার এখানে হচ্ছে গিয়ে সেম কাহিনী বুঝাইতেছে, আলফা কণা হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ যুক্ত। তো আমার হচ্ছে গিয়ে এই সব সিদ্ধান্ত মিলে আমি এখানে কয়েকটা সিদ্ধান্ত পাইছি, এই সব সিদ্ধান্ত মিলে আমার কয়েকটা স্বীকার্য দিতে পারি। এই সব সিদ্ধান্ত মিলে আমি কয়েকটা স্বীকার্য দিতে পারি। আগে সবকিছু একটু ক্লিয়ার করে নেই। ওকে। এক সেকেন্ড। ওকে। তো আমার হচ্ছে গিয়ে কয়েকটা রাদারফোর্ডের মডেলের কয়েকটা আমি সিদ্ধান্ত দিতে পারি, হাহ, সিদ্ধান্ত দিতে পারি। তো আমার 1 নাম্বার যেটা পাই, আমার পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকবে, এবং সেই নিউক্লিয়াসটা হবে হইতেছে আমার ভারী, সেই নিউক্লিয়াসটা হবে ভারী এবং হচ্ছে আমার পজিটিভ চার্জ যুক্ত, নিউক্লিয়াসটা হবে ভারী এবং পজিটিভ চার্জ যুক্ত। এবং
পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। আর একটা দিতে পারি যে আমার নিউক্লিয়াসের বাইরে আমার ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাহিরে, তাই না? আচ্ছা, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। আর বা পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে যেটা ভারী এবং ধনাত্মক চার্জ যুক্ত। এরপর আম, আচ্ছা, তিনি আরেকটা জিনিস বলছেন যে আম, সৌরজগতে গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে তেমনি হইতেছে আমার ইলেকট্রনগুলা আমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। তো এখানে তিনি হচ্ছে কি সৌরজগতের একটা ধারণা দিয়েছেন, সেই জন্য এটাকে হচ্ছে কি সৌর মডেল বলা হয়ে থাকে। এরপর তিনি আরেকটা জিনিসের ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে কি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, বিদ্যুৎ নিরপেক্ষ মানে হচ্ছে গিয়ে পরমাণুর সামগ্রিকভাবে কোনো চার্জ নাই। পরমাণুর সামগ্রিকভাবে কোনো চার্জ নেই, পরমাণুতে যে কয়টা ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে সেই কয়টা ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। এবং লাস্টলি তিনি আম, যে তিনি একটা যুক্তি দিয়েছেন যে কেন এই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের বাইরে ঘুরতে পারে। নিউক্লিয়াসের বাইরে ঘুরতে পারে কেন না, এই যে আকর্ষণ, মানে তিনি একটা যুক্তি দিয়েছেন কেন ইলেকট্রন গুলা ঘুরতে পারে। কেন এই জিনিসটার কথা টানছেন, কোনো কারণ হচ্ছে আমার নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ যুক্ত, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ যুক্ত, তো আমার এই দুইটা পরস্পর আকর্ষণ করে আমার ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হয়ে যেত। তো এই জিনিসটা কেন হয় না? হয় না কারণ হচ্ছে গিয়ে তার যুক্তি মোতাবেক এই ইলেকট্রনটার কেন্দ্র বহির্মুখী একটা বল কাজ করে, এবং ইলেকট্রনটা আবার হচ্ছে গিয়ে কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল কাজ করে, যার কারণে একটা লব্ধি বল হয়। সেই জন্য ইলেকট্রনটা ঘুরতে থাকে। তো তিনি বলতেছেন যে হচ্ছে গিয়ে এই যে আমার কেন্দ্রমুখী বল এবং হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, এই দুইটা বল সমান হওয়ার কারণে আমার ইলেকট্রন কেন্দ্রে পতিত হয় না। তো আমার এই কয়টা হচ্ছে মোটামুটি স্বীকার্য। এখন এই স্বীকার্যগুলো যে দেশে, এই স্বীকার্যগুলোর অনেকগুলো লিমিটেশন আছে। লিমিটেশন গুলো যদি দেখি, আমার ফার্স্ট লিমিটেশন হচ্ছে গিয়ে এই যে সৌরজগতের সাথে কেন তুলনা করছে, এই জিনিসটার নাম কিন্তু আমার সৌর মডেল। এই জিনিসটা আমার নিউক্লিয়াসের ধারণা দিয়েছে, সেজন্য এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়, এবং এটা সৌরজগতের ধারণা দিয়েছে সৌর মডেলও বলা হয়। কিন্তু এই সৌরজগতের সাথে তুলনা করা ঠিক হয়নি, কারণ হচ্ছে আমার দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে গিয়ে আমার সৌরজগতের গ্রহগুলোর কোনো চার্জ নেই, গ্রহগুলোর কোনো চার্জ নেই, কিন্তু আমার ইলেকট্রন প্রোটন এটা কিন্তু আমার চার্জ আছে। আবার ইলেকট্রন প্রোটন এগুলোর মধ্যে কিন্তু আমার হচ্ছে কি কুলম্ব বল কাজ করে, কুলম্ব বল বা হচ্ছে আমার স্থির বৈদ্যুতিক বল কাজ করে, স্থির বৈদ্যুতিক বল কাজ করে। কিন্তু আমার হচ্ছে গিয়ে এই গ্রহ নক্ষত্র মানে সৌরজগতের এলিমেন্টস এগুলো কিন্তু আমার হচ্ছে গিয়ে মহাকর্ষ বল কাজ করে। তো আমার দুইটা আসলে কিন্তু ডিফারেন্ট জিনিস। এরপর তিনি আম, একটা জিনিস বলছিলেন যে আমার নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, কিন্তু একা, কিন্তু আমার হচ্ছে গিয়ে তিনি কক্ষপথের ধারণা দেননি, কক্ষপথের ধারণা দেননি মানে হচ্ছে আমার কিভাবে ইলেকট্রন গুলা ঘোরে সেই জিনিসটার কথা বলেননি। কক্ষপথের ধারণা দেননি, ওকে। এরপর তিনি হচ্ছে গিয়ে একাধিক ইলেকট্রন কিভাবে ঘোরে সেটার কথা বলেন, একাধিক ইলেকট্রন কেমনে ঘোরে সেইটার কথাও বলেন নাই। এরপর আরেকটা জিনিস বলতে পারি, বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায় না। বর্ণালী জিনিসটা হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে আপাতত জানিয়ে রাখি, বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায় না। এরপর এই জায়গায় তিনি সবচেয়ে বড় যেটা ফেস করছেন লিমিটেশন, সেটা হচ্ছে আমার ম্যাক্সওয়েলের যে নীতি, ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, সেটা সরি নীতি না তত্ত্ব। তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তত্ত্ব যেটা বলতেছে আমার কোনো একটা চার্জযুক্ত কণিকা, এটা হচ্ছে ধরলাম একটা চার্জ আছে। তো চার্জযুক্ত কণিকা যদি আমার বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ধরলাম এটা ভুল চিত্র, তো এটা না। আমার এই একটা চার্জযুক্ত কণিকা, তো চার্জযুক্ত কণিকা কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরলে সে ক্রমাগত শক্তি কি করতে থাকবে, বিকিরণ করতে থাকবে। শক্তি হচ্ছে কি ছাইড়ে দিতে থাকবে, শক্তি ছাইড়ে দিতে থাকবে। যত শক্তি ছাড়বে তত তার গতিপথ ছোট হয়ে যাবে এবং একসময় সে কেন্দ্রীভূত হবে। ঠিক সেইভাবে ইলেকট্রন তো একটা চার্জযুক্ত কণিকা। তো ইলেকট্রন হচ্ছে গিয়ে এই নিউক্লিয়াসের চারদিকে যদি ঘোরে, নিউক্লিয়াসের চারদিকে যদি ঘোরে তাহলে শক্তি বিকিরণ করতে থাকবে এবং শেষ পর্যন্ত নিউক্লিয়াসে পতিত হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তা হয় না। তো তার এই কয়েকটা লিমিটেশনের কারণে রাদারফোর্ডের মডেল আসলে ইসের জন্য গ্রহণযোগ্য হয়নি। এখন রাদারফোর্ডের মডেলের এই ভুলগুলা ঠিক কইরা বোর মডেল আসছে, বোর মডেল। তো রাদারফোর্ডের কোন কোন ভুল এটা সংশোধন করছে সেই জিনিসটা আমরা বোর মডেলে দেখবো। তার আগে কয়েকটা জিনিস দেখি, বোর মডেলের স্বীকার্যগুলো দেখার চেষ্টা করি। স্বীকার্যগুলো দেখলেই বুঝতে পারবো যে রাদারফোর্ডের মডেলের কোন ভুলগুলো এটা শুধরাইছে। তো ফার্স্ট স্বীকার্য ছিল হচ্ছে আমার এখানে কক্ষপথের ধারণা দিচ্ছে, প্রথমেই বোঝা যাইতেছে যে আমার একটা লিমিটেশন কিন্তু এড়াই ফেলাইছে, বোর মডেল একটা লিমিটেশন কিন্তু দূর করে ফেলাইছে রাদারফোর্ডের মডেল। কোনটা? এই যে আমরা দেখছিলাম রাদারফোর্ডের মডেল কক্ষপথের আকারের ধারণা দেওয়া হয়নি, বা কক্ষপথের আকার বা আকৃতির এটার ধারণা দেওয়া হয়নি। রাদারফোর্ডের মডেলে বলা হয়েছিল ইলেকট্রন। রাদারফোর্ডের মডেলে কক্ষপথ সম্পর্কে কি বলা হয়েছিল? কক্ষপথ সম্পর্কে আসলে আসলে কিছুই বলা হয়নি। রাদারফোর্ডের মডেল বলেছিল ইলেকট্রন হচ্ছে কি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘোরে তেমনি হইতেছে গিয়ে ঘুরতে থাকে, এই জিনিসটা বলছিলেন এক নাম্বার। তো এই জিনিসটাও একটা ভুল ছিল।
সেকেন্ডলি তিনি মানে ইলেকট্রন ঘোরার ব্যাপারে যেটা বলছিলেন, নিউক্লিয়াসের বাইরে শুধু ইলেকট্রন থাকে, এর বাইরে তিনি কিছু বলেননি। তো বোরের মডেলের প্রথম স্বীকার্যই হচ্ছে কি কক্ষপথের ধারণা। সেকেন্ডলি বোর মডেল হচ্ছে কি কৌণিক ভরবেগের ধারণা দেয়। বোর মডেল হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা দেয়। এই জিনিসটা mvr ইজ ইকুয়াল টু mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 এরকম একটা সূত্র আছে, সেই জিনিসটা দেখবো। আর হচ্ছে 3 নম্বরে এখানে হইতেছে শক্তি শোষণ বা বিকিরণের ধারণা দেয়, শক্তি শোষণ বা বিকিরণের ধারণা দেয়, সেই জিনিসটা এখনই দেখতেছি। তো আমার হচ্ছে কি 1 নম্বর কক্ষপথের ধারণা। তো বোর পরমাণু মডেল অনুসারে যে আমার এইখানে নিউক্লিয়াস, ঘনত্ব চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন একটা হচ্ছে গিয়ে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। বৃত্তাকার মানে হচ্ছে গিয়ে পরমাণুতে উপস্থিত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘোরে। সেই কক্ষপথগুলোকে আমার হচ্ছে গিয়ে শক্তি স্তর বা শেল বা হচ্ছে কক্ষ বা অরবিটাল, এগুলা বলা হয়ে থাকে। তো আম, এই যে এই শক্তি স্তর বা হচ্ছে আমার কি বলে কক্ষপথ বা শেল বা অরবিট, এই জিনিসগুলো আমার একটা নাম্বার দ্বারা প্রকাশ করা হয়, সেটার নাম প্রধান কোয়ান্টাম নাম্বার। তো প্রধান কোয়ান্টাম মানে কোয়ান্টাম সংখ্যা যখন পড়বো তখন এই জিনিসটা দেখো। তো প্রধান কোয়ান্টাম নাম্বার যে জিনিসটাকে হচ্ছে আমার এন দ্বারা প্রকাশ করা হয়, তো আমার এন এর মান যদি 1 হয় তাহলে শক্তি স্তরটার নাম হবে কে, এন ইজ ইকুয়াল টু 2 হলে শক্তি স্তরটার নাম হবে কে এল। দেন হচ্ছে 3 হলে আমার হচ্ছে গিয়ে এম, দেন 4 হলে এটার নাম হচ্ছে গিয়ে আমার এন। তো এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। আরেকটা জিনিস মনে রাখা লাগবে, আমার শক্তি শোষণ এবং বিকিরণের জিনিসটা আইসা পড়ে এই জায়গায়। যে আমার 3 নম্বর পয়েন্ট এই জায়গায় বলছিল শক্তি শোষণ বিকিরণ, সেই জিনিসটার একটা গ্লিমস এই জায়গায় দিতে পারি, যে আমার হচ্ছে কি ইলেকট্রন যখন ঘুরলে আমার হচ্ছে গিয়ে শক্তি শোষণ বা হইতেছে আমার বিকিরণ ঘটে না, শোষণ বা বিকিরণ ঘটে না। যার কারণে কি হয়, আমরা ম্যাক্সওয়েলের কি দেখছিলাম, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই জায়গায় আমার ইলেকট্রন যখন হচ্ছে গিয়ে এরকম করতে থাকে, তখন হচ্ছে আমরা এক সময় শক্তি বিকিরণ করে কেন্দ্রে পতিত হবে। কিন্তু বোর মডেলে বলছে যে ইলেকট্রন যখন ঘুরবে তখন সে হচ্ছে আমার শক্তি বিকিরণ করবে না, শক্তি বিকিরণ সে করবে না। যার কারণে তার হচ্ছে এই কক্ষপথ ছোট হবে না এবং তার কেন্দ্রে পতিত হওয়ার সুযোগ নাই। এবং আরেকটা তার লজিক আছে যে কেন কেন্দ্রে পতিত হয় না। 1 নম্বর লজিক তো দেখলাম, শোষণ বা বিকিরণ করে না, শক্তি শোষণ বা বিকিরণ করে না, ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না, 1 নম্বর লজিক। তার মানে ম্যাক্সওয়েল এর তত্ত্বভিত্তিক সমস্যাটা এই জায়গায় সলভ করলো, কক্ষপথের ধারণা জিনিসটা সলভ করলো। নিউজ যেটা দেখতেছিলাম, পরমাণু মডেল 2টা লজিক দিচ্ছে যে কেন নিউক্লিয়াসে পতিত হয় না। তো আমার প্রথম শক্তি স্তরের নিচে আর কোনো শক্তি স্তর নাই দেখে, প্রথম স্তরের নিচে আর কোনো শক্তি স্তর নাই বললে হচ্ছে আমার আম, এই জায়গায় পতিত হয় না। তো এটা হচ্ছে আমার শক্তি স্তর সম্পর্কে ধারণা। সেকেন্ডলি হচ্ছে বোর পরমাণু মডেল হচ্ছে সেকেন্ডলি কৌণিক ভরবেগের একটা ধারণা দিচ্ছে। কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ মানে হচ্ছে কোনো একটা বস্তু, কোনো একটা বস্তু যখন, আচ্ছা তো এই জিনিসটা পরে দেখাইতেছি। হচ্ছে কোনো একটা বস্তু যখন হচ্ছে একটা সরলরেখিক পথে যায় সেটাকে বলা হইতেছে আমার সরলরৈখিক বেগ। এবং এই সেটার সাথে ভর গুণ করলে সেটা হয়ে যায় আমার সরলরৈখিক বা রৈখিক ভরবেগ। কিন্তু আমার যখন হচ্ছে গিয়ে বৃত্তাকার কক্ষপথে ঘোরে তখন তার হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ থাকে, তখন একটা কৌণিক ভরবেগ থাকে। তো আমি যদি হচ্ছে এইটাকে একটা পরমাণু ধরি, এটা যদি আমার নিউক্লিয়াস হয়, এটা যদি আমার হচ্ছে গিয়ে ইলেকট্রন হয়, তো আমার এই জিনিসটা যদি হচ্ছে গিয়ে আর হয়, আর আমার ইলেকট্রনের ভর যদি এম হয়, ইলেকট্রন এই কক্ষপথটায় যে ঘটতেছে এটা যদি আমার হচ্ছে একটা ভি হয় মানে বেগ হয়, তাহলে আমি কৌণিক ভরবেগটা বলতে পারি এম ভি আর। এবং বোর মডেল বলে দিতেছে হচ্ছে সেই এম ভি আর এর মান হচ্ছে কি এনএইচ বাই টোয়াইস পাই। কিন্তু বোর মডেলে এই জিনিসটার কোনো প্রমাণ দেওয়া হয় নাই। কিন্তু এই জিনিসটারে আমি এইভাবে লিখতে পারি যে এম ভি আর মানে হচ্ছে কি কৌণিক ভরবেগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছে দেখছে। তো আমার কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এনএইচ বাই টোয়াইস পাই। এখানে এন কি? এন হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো আমার কোয়ান্টাম নাম্বার প্রধান প্রধান কোয়ান্টাম নাম্বার, এইটার মান হচ্ছে আমার প্ল্যাঙ্ক ধ্রুবক। তো আমার প্ল্যাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এই জুল সেকেন্ডে এটাকে আমার পরে কয়েকটা ম্যাথে হচ্ছে জুল সেকেন্ডের একটা অন্য এককে নিয়ে যাওয়া লাগবে, তখন সেটা দেখবো। মানে তো আমার এটা হচ্ছে কি জুল সেকেন্ড, ওকে। আর টোয়াইস পাই, ওকে, সমস্যা নেই। তো যেটা পাইতেছি কৌণিক ভরবেগ হচ্ছে গিয়ে এইচ বাই টোয়াইস পাই। এই জিনিসটার একটা হচ্ছে আমার আম, পূর্ণসাংখ্যিক গণিতক পূর্ণসাংখ্যিক গণিতক এই হচ্ছে মেইনলি কৌণিক ভরবেগের আলোচনা। থার্ডলি আমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বোর মডেলের শক্তি শোষণ বা বিকিরণ। এই জিনিসটা দিয়ে, আচ্ছা এক সেকেন্ড, আমি শক্তি শোষণ বা বিকিরণ এই জিনিসটা কেমনে ব্যাখ্যা করবো। তাহলে আমার হচ্ছে এই একটা পরমাণু, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে আমার তৃতীয় শক্তি স্তর ধরলাম। তো আমার একটা ইলেকট্রন আছে এই জায়গায়, একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন, তো ইলেকট্রনটা যদি আমার হচ্ছে গিয়ে নিম্ন শক্তি, আচ্ছা তো আমার এইটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার
ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমার ইজ ইকুয়াল টু 3। এই যে এই থার্ড শক্তি স্তরটা, এটা ইজ ইকুয়াল টু 3। তো আমার এই যে ইলেকট্রনটা যদি আমার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আমার এইটার সাপেক্ষে, এই যে 3 নাম্বার ইসের সাপেক্ষে এই সেকেন্ডটা, এটা হচ্ছে আসলে আমার নিম্ন শক্তি স্তর, আর এটা হচ্ছে আমার উচ্চ শক্তি স্তর। তো আমার এই ইলেকট্রনটা যদি উচ্চ শক্তি স্তরে ওঠে, তাহলে আমার হচ্ছে গিয়ে শক্তি শোষণ করবে। এই জিনিসটা আমি এইভাবে করতে পছন্দ করি। তাইলে কোনো লোক যখন হচ্ছে গিয়ে আম, উচ্চ শ্রেণীতে ওঠে, তখন সে হচ্ছে গিয়ে সম্মান লাভ করে। তেমনি হচ্ছে ইলেকট্রন যখন একটা উচ্চ শক্তি স্তরে উঠবে, তখন শক্তি লাভ করবে। এবং ইলেকট্রন যদি হচ্ছে আমার নিম্ন শক্তি স্তরে চলে যায়, এই যে এন ইজ ইকুয়াল টু 2 দিয়ে যদি ইলেকট্রন এন ইজ ইকুয়াল টু 1 এ চলে যায়, আবার যদি দেখার চেষ্টা করি, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই একটা শক্তি স্তর, এই দুই নম্বর শক্তি স্তর, ইলেকট্রন এই জায়গায় ছিল, এই শক্তি স্তরে যদি নামে যায় ইলেকট্রন, তো সে হচ্ছে গিয়ে সে একটা নিম্ন পর্যায়ে চলে গেল, সেই লোকটা একটা নিম্ন পর্যায়ে চলে গেল, যার কারণে সে হচ্ছে আমার এই সাইডে দেশে সম্মান তার চলে গেছে। তার মানে হচ্ছে গিয়ে ইলেকট্রন শক্তি বিকিরণ করছে, মানে তার সম্মান যে যেমন চলে গেছে, তেমনি ইলেকট্রনটার শক্তি সাইডে দিয়েছে, মানে শক্তি বিকিরণ করছে। এখন এই বিকিরিত শক্তির পরিমাণটা হচ্ছে গিয়ে বোর একটা সূত্র দিয়েছে, পরিমাণটা বের করার জন্য একটা বোর সূত্র দিয়েছে। আচ্ছা, তো এই বিকিরিত শক্তির পরিমাণ আমরা ডেল এইচ দ্বারা করি, এবং এটার মান হচ্ছে আমার ই টু মাইনাস ই ওয়ান। ই টু মানে কি? ই টু মানে হচ্ছে গিয়ে কোনো কক্ষপথে ইলেকট্রন যে ঘটতেছে, সেই ইসের শক্তি। তো আমার হচ্ছে গিয়ে এই জিনিসটা ই টু রে আমি এরকম বলতে পারি, ই এফ, ই এফ এ বলতে পারি ই ফাইনাল, মানে হচ্ছে গিয়ে আমার ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে আমার যেই শক্তি স্তরটায় আসে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসুক, বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসুক, মানে পরে যেই শক্তি স্তরটা আসে, সেই শক্তি স্তরে ইলেকট্রনটার এনার্জি এবং প্রথমে যে শক্তি স্তর ছিল, তার মানে ই ইনিশিয়াল, এই দুইটা ভ্যালুর হচ্ছে গিয়ে বিয়োগফল। তো এই দুইটা ভ্যালুর বিয়োগফল, এইটার মান বোর বলে গেছে যে এইচ মিউ। তো এইচ হচ্ছে গিয়ে আমার প্ল্যাঙ্কের ধ্রুবক, এর একক আমরা জানি জুল সেকেন্ড। আর মিউ, মানে হচ্ছে গিয়ে এখানে কম্পাঙ্ক, ইলেকট্রনটা যে শক্তি বিকিরণ করছে, সেটা তো একটা তরঙ্গ রূপে যায়। তো এই তরঙ্গটার হচ্ছে আমার কম্পাঙ্ক। তরঙ্গের একক আমরা জানি হচ্ছে গিয়ে হার্টস। এই হার্টসটা আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড ইনভার্স রূপেও লিখতে পারি। তো এই সেকেন্ড ইনভার্স আর হচ্ছে এই সেকেন্ড কাটাকাটি হয়ে আমার জুল একক হয়। তো আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার কি, যে বিকিরিত শক্তি, সেটা হচ্ছে আমার একক, মানে বিকিরিত শক্তি, সেটা সূত্র। তো আমার তিনি বলছেন এইচ মিউ। ওকে, এইচ মিউ এটা রে বলতে পারি ডেল ই, রে বলতে পারি ই টু মাইনাস ই ওয়ান। তো এই, এখন এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা হচ্ছে গিয়ে যে জিনিসটা দেখছি, এই তরঙ্গ, তো আমার এইটা যদি তরঙ্গ হয়, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখন এই তরঙ্গটা যদি একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয়, তো আমার হচ্ছে গিয়ে সেটার বেগ অবভিয়াসলি আলোর বেগের সমান সি। আর এখানে আমরা ফ্রিকোয়েন্সি, এটাকে এফ না লিখে আমরা যদি মিউ লিখি, এবং এখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য লিখি, তো আমার এটা হচ্ছে গিয়ে সি। এটা একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, মিউ এর জায়গায় আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। এখন একটা জিনিস যদি খেয়াল করি, এই সি বাই ল্যামডা, আর এটা হচ্ছে আমার বিকিরিত শক্তি। তো আমার হচ্ছে কি, যে জিনিসটা লক্ষ্য করতে পারি, এই ডেল এইচ এর সাথে আমার হচ্ছে গিয়ে এইচ সি বাই ল্যামডা, অর্থাৎ ল্যামডার একটা সম্পর্ক আছে। তো আমার ল্যামডার সাথে আবার বর্ণের একটা সম্পর্ক আছে। তো আমার এই বিকিরিত শক্তিটা আসলে হচ্ছে গিয়ে বর্ণালী রূপে বের হয়। বর্ণালী মানে একটা কালার হিসাবে বের হয়, একটা কালার দেখা যায়। তো এই হচ্ছে কি আমার বোরের মডেল। আচ্ছা, আরেকটা জিনিস, এই বোর বলছিল যে হচ্ছে গিয়ে বর্ণালীতে শুধুমাত্র একটা রেখা পাওয়া যায়। বোর বলছিল এই মডেলে একটা রেখা পাওয়া যায়। কারণ কি, এই জিনিসটা কেমনে পাইছে? কারণ হচ্ছে গিয়ে তিনি যেটা বলছেন, এই যে আমার বর্ণালীর যে শক্তি, ইজ ইকুয়াল টু ডেল ইজ ইকুয়াল টু এইচ ই এইচ মিউ। তো তিনি বলছেন যে হচ্ছে গিয়ে এই যে বর্ণালী, সেটা হচ্ছে আমার মিউ সংখ্যক স্পন্দন বিশিষ্ট একটা রেখা পাওয়া যাবে, তিনি সেটা বলে গেছেন। তো এই বোর্ডের পরমাণু মডেল, এটা দিয়ে এটা অনেক সাফল্য আছে। এটার কয়েকটা সাফল্য যদি দেখতে চাই, এক নাম্বার আমার হচ্ছে কি, রাদারফোর্ডের মডেলে আমরা দেখছি যে হচ্ছে কি ইলেকট্রনটা আসলে স্থায়ী না। ম্যাক্সওয়েল সেটা প্রুফ করে দিয়েছেন যে আমার চার্জযুক্ত কণিকা যদি হচ্ছে আমরা একটা বৃত্তাকার কক্ষপথে করি, তাহলে একসঙ্গে সেটা নিউক্লিয়াসে পতিত হবে, যার কারণে রাদারফোর্ডের মডেল আসলে স্থায়ী না। কিন্তু আমার বোর্ডের মডেল বলতেছে, কক্ষপথের একটা ধারণা দিতেছে, প্লাস হচ্ছে কি আমার বলতেছে যে আমার এই কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরতে থাকে, তখন হচ্ছে আমার শক্তি শোষণ বা বিকিরণ করে না, যার কারণে আমার নিউক্লিয়াসে পতিত হয় না। যার কারণে আমার বোরের মডেল একটা স্থায়ী মডেল। এটা হচ্ছে আমার স্থির কক্ষপথের ধারণা দেওয়া হয়েছে। স্থির কক্ষপথ বলতে এটা বোঝায় না যে আমার ইলেকট্রনটা স্থির থাকে, বোঝায় যে আমার কক্ষপথের যে শক্তি স্থির থাকে। কক্ষপথের শক্তি স্থির থাকে বলে আমার ইলেকট্রনটা এসে নিউক্লিয়াসে পতিত হয় না। এরপর আমরা বোর মডেলের লাস্ট যে স্বীকার্য শক্তি শোষণ বা বিকিরণ, এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে গিয়ে বর্ণালী ব্যাখ্যা করতে পারি। কেবল যে বললাম, আমার ইলেকট্রন যদিও উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তখন হচ্ছে আমার লোকটা হচ্ছে কি সমান হারে, অর্থাৎ আমার ইলেকট্রনটা শক্তি হারায়। শক্তি হারায় মানে
মানে শক্তি বিকিরণ করে। এই বিকিরিত শক্তি হচ্ছে আমার মিউ সংখ্যক স্পন্দন বিশিষ্ট একটা রেখা পাওয়ার কথা, মানে পরমাণু মডেল অনুসারে। তো আমার হচ্ছে এই জায়গায় আমরা বর্ণালীর ধারণা পাই, কিন্তু বোর মডেলে হচ্ছে আমার একটা ইলেকট্রন বিশিষ্ট জিনিসপত্রের একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এই পর্যন্ত। এখন একটা ইলেকট্রন হইতে হইলে কিন্তু একটা প্রোটন হওয়া যাবে এমন কোনো কথা নেই। আমরা এইচ পরমাণুর পাই, কিন্তু আমরা কিন্তু হচ্ছে কি হিলিয়াম প্লাস আয়নের পাইতে পারি, বা হচ্ছে আমার বোরন 3+ পাইতে পারি, বা আমরা লিথিয়াম 2+, এটার বর্ণালী পাইতে পারি। তো আমার বোর পরমাণু মডেল হলে সাফল্য হচ্ছে আমরা এখানে বর্ণালী ব্যাখ্যা করতে পারি। হার্ডলি আমরা হচ্ছে গিয়ে এখানে কি পাই, আমরা হচ্ছে গিয়ে কক্ষপথের একটা ধারণা পাই, কক্ষপথের আকারের ধারণা পাই, কক্ষপথে ইলেকট্রনগুলো কেমনে প্রদক্ষিণ করে সেই জিনিসটা একটা ধারণা পাই। এরপর আমরা হচ্ছে বোর পরমাণু মডেল দিয়ে আমরা হচ্ছে কি এম এম তো জানি, এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর। আমরা এই জায়গা থেকে ইলেকট্রনটার বেগ নির্ণয় করতে পারি, ইলেকট্রনটা মানে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, ইলেকট্রন যেই কক্ষপথে আছে সেই এটার যেই কক্ষপথে আছে মানে ইলেকট্রনটার মোট কথা এনার্জি বের করতে পারি। এরপর এই জায়গায় আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর ধারণা পাই। কোয়ান্টাম সংখ্যা আরেকটু পরে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হবে, সেই জিনিসটা দেখবো। আর হচ্ছে আমার রিডবার্গ ধ্রুবক পাই। রিডবার্গ ধ্রুবক এই জিনিসটা অনেক পরে দেখবো। রিডবার্গ ধ্রুবক, ফিডব্যাক ধ্রুবকের একটা মান আছে, তো এই জিনিসটা পরে দেখবো। তো এই হচ্ছে বোর মডেলের সাফল্য। বোর মডেলের সাফল্য আবার ছোট্ট একটা রিক্যাপ করে দেই। তো বোর মডেলের প্রথম ইটা থেকে সাফল্য পাই যে প্রথম ই ছিল হচ্ছে আমার কক্ষপথের ধারণা। এরপর কক্ষপথের ধারণা থেকে আমরা আর একটা জিনিস পাই, যেটা হচ্ছে এটা একটা স্থায়ী মডেল। থার্ডলি এই জিনিসটা আমরা আর একটা জিনিস পাই, সেটা হচ্ছে আমার এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো আমার এই জিনিসটা কিন্তু আমার বোর পরমাণু মডেলের ফার্স্ট যে স্বীকার্য সেই নিয়ে পাই। কি কি, আমার কক্ষপথের ধারণা পাই, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা পাই, ইলেকট্রন কেমনে করে সেই জিনিসটা জানতে পারি। সেকেন্ডলি আমরা যে জিনিসটা জানতে পাই এর একটা স্থায়ী মডেল। সেকেন্ডলি যে জিনিসটা জানতে পাই এর একটা স্থায়ী মডেল, কারণ আমার ইলেকট্রন শক্তি শোষণ বিকিরণ করে না, ইসে পতিত হয় না, নিউক্লিয়াসে পতিত হয় না। থার্ডলি আমরা হচ্ছে এই জায়গায় প্রধান কোয়ান্টাম সংখ্যা হিসেবে একটা ধারণা পাই। এরপর আমরা হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা একটা জিনিসের ধারণা পাই, সেটা হচ্ছে আমার ভি আর ই এর মান বের করতে পারি। আর যে হচ্ছে আমার থার্ড যে ই থার্ড যে স্বীকার্য, সেই জিনিসটা দিয়ে আমরা শক্তি শোষণ বিকিরণ দেখতে পারি। অর্থাৎ আমার পরমাণু যদি শক্তি শোষণ করে তবে পরমাণু, সরি, আমার ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে আমার পরমাণুর গঠনে কি পরিবর্তন আসবে, ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে তবে আমার পরমাণুর মডেলে কি করবে, কি আহ পরমাণু তো আমার পরমাণু যদি ইলেকট্রন শক্তি শোষণ করে তবে কি গঠনে পরিবর্তন আসবে, এবং বিকিরণ করলে কি গঠনে পরিবর্তন আসবে সেই জিনিসটা জানতে পারি। এবং থার্ডলি মানে লাস্টলি আমরা হচ্ছে কি বর্ণালী ধারণা পাই। এই যে হচ্ছে মেইনলি আমার সাফল্য। কিন্তু আমার এই বোর পরমাণু মডেলের লিমিটেশন আছে। তো বোর পরমাণু মডেলের কয়েকটা লিমিটেশন যদি দেখি, ফার্স্টে এই যে বর্ণালী দিয়ে শুরু করি। আমার এটা আগেও বলছি যে এখানে শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা আয়নের বর্ণালী বের করা যায়, আমার একাধিক পরমাণু বা ইসের বের করার জন্য। কিন্তু আরেকটা জিনিসও পাই বর্ণালী দিয়ে, আরেকটা ত্রুটিও পাই, মানে আরেকটা লিমিটেশন পাই, আরেকটা সীমাবদ্ধতাও পাই। যে আমরা এই জায়গায় দেখছিলাম যে বোর পরমাণু মডেলে যে বর্ণালীটা পাই, সেই বর্ণালীর এনার্জি দেখছিলাম এইচ মিউ, এটা পাইছিলাম হচ্ছে এনার্জি। এবং বলছিলাম যে হচ্ছে গিয়ে এই যে বর্ণালী সেটা হচ্ছে আমার মিউ স্পন্দন বিশিষ্ট একটা তরঙ্গ হিসেবে, যে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে এই বর্ণালীটা পাওয়া যায়। তো তিনি বলছিলেন একটা রেখা পাওয়া যায়, কিন্তু জিম্যান এবং স্টার্ক, দুজন বিজ্ঞানী আছে জিম্যান এবং স্টার্ক, যিনি তারা হচ্ছে গিয়ে একটা জিনিস বলছেন, তারা বলছেন যে হচ্ছে গিয়ে, আচ্ছা, তো জি ম্যান একটা জিনিস বলছেন, স্টার্ক একটা জিনিস বলছেন। জি ম্যান বলছেন যে হচ্ছে কি এই যে আমার পরমাণু সেটাকে আমার হচ্ছে কি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি রাখি, চুম্বক ক্ষেত্র, তো তাহলে আমার কি হবে, তাহলে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে আমার হচ্ছে আসলে দেখা যায় যে আমার একটা রেখা পাওয়া যায় না, আরো বেশি রেখা পাওয়া যায়, আরো সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রেখা পাওয়া যায়। মানে এই একটা রেখা আমার হচ্ছে গিয়ে কয়েকটা রেখা বিভক্ত হয়, এই একটা রেখা কয়েকটা রেখা বিভক্ত হয়। যেমন আমি যদি এখানে এরকম করি, তো এটা কিন্তু আসলে অনেকগুলো রেখা, কিন্তু মানে এটা একটা রেখা হিসেবে দেখা যাচ্ছে, সেই জিনিসটা এখানে হয়েছে। চুম্বক ক্ষেত্রের ব্যবহার করে দ্বিমেন দেখান যে আমার এই যে বর্ণালী পাওয়া যায় একটা রেখা, এটা আসলে আমার আসলে অনেকগুলো রেখা পাওয়া যায়। এরপর আমার স্টার্কও হচ্ছে চুম্বক ক্ষেত্র ব্যবহার না করে তিনি হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র ব্যবহার করেন, তড়িৎ ক্ষেত্র ব্যবহার করার মাধ্যমে তিনি দেখান যে এই একটা রেখা সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রেখায় বিভক্ত হয়। তো যেমন এই বর্ণালী দিয়ে তাহলে আমরা দুইটা সীমাবদ্ধতা পাইছি। এক নাম্বার হচ্ছে গিয়ে আমার এখানে শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের আমার বর্ণালী নির্ণয় করা যায়, সেকেন্ড মানে ব্যাখ্যা করা যায়। সেকেন্ডলি আমার হচ্ছে জিমান এবং স্টার্কের মতে আমার এই একটা রেখা পাওয়ার কথা না, আমার বরং হচ্ছে এখানে আম, আসলে এই একটা রেখা অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এরপর আমার আরো যদি সীমাবদ্ধতা বলতে চাই এখানে, অনেক পরে একটা জিনিস পড়বো, অনেক পরে না, হাইজেনবার্গের একটা নীতি পড়বো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এই জিনিসটা স্টেট করে যে আমার কোনো একটা ইলেকট্রনের যদি আমি অবস্থান নির্ণয় করি তাহলে আমি ভরবেগ নির্ণয় করতে পারবো না, আর যদি ভরবেগ নির্ণয় করি তাহলে অবস্থান নির্ণয় করতে পারবো না। এই জিনিসটার কারণে আমার হচ্ছে কি দ্বিতীয় স্বীকার্যটা, এই যে দ্বিতীয় স্বীকার্য কৌণিক ভরবেগের যে একটা সূত্র বলছিল, mvr ইজ ইকুয়াল টু nh/2 পাই, তো এই সূত্রটা আসলে ভুল হয়ে যায়, কারণ আমার এই জায়গায় ইলেকট্রনের অবস্থান এবং ইলেকট্রনের
হ্যাঁ, ভরবেগ এই জিনিস, এই দুইটা জিনিসই একবারে নির্ণয় করা হয়ে ফেলাইছে। নির্ণয় করা নির্ণয় করে ফেলাইছে। কারণ হচ্ছে কি আমার বেগ যদি বলে দেয় তাহলে তো ইলেকট্রনের অবস্থান করা হয়ে যায়, মানে নির্ণয় করা হয়ে যায়, এবং এখানে ইলেকট্রনের ভরবেগও ভরবেগের একটা সূত্রই দিয়ে দিছে। স্পিকিং অফ দ্য সেকেন্ড সূত্র, এই জায়গায় আমার এমভিআর এমভিআর ইজ ইকুয়াল টু, এই যে এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টোয়াইস পি, এই সূত্রটা কিন্তু তিনি হচ্ছে গিয়ে কোথা দিয়ে আসছে এই সূত্রটা, বা এই সূত্রটা প্রতিপাদন করে কিন্তু তিনি দেখাননি। তার মানে হচ্ছে কি এই যে আমার সেকেন্ড যে স্বীকার্য, এটা দিয়ে দুইটা জিনিস পাইলাম, আর থার্ড যে স্বীকার্য এটা দিয়ে দুইটা জিনিস পাইলাম। এখন আরো কয়েকটা জিনিস দেখি যে আমার আম, বোর পরমাণু মডেলে কিন্তু আমার হচ্ছে কি ইলেকট্রনটাকে আমার কণা হিসেবে ধরা হয়েছে, কিন্তু আমার ইলেকট্রনটা কিন্তু আমার তরঙ্গ ধর্ম রয়েছে। যেমন হচ্ছে কি আমার লাইটের কথা যদি চিন্তা করি, লাইট কিন্তু আমার হচ্ছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ, তার মানে এটার তরঙ্গ ধর্ম আছে এক, লাইটের কিন্তু আমার তার তরঙ্গ ধর্ম আছে। সেকেন্ডলি আমার এই লাইট কিন্তু আমার ফোটন কণা হিসেবেও থাকতে পারে। তো আমার লাইটের আমার তরঙ্গ ধর্ম আছে এবং কণা ধর্ম আছে, তেমনি ইলেকট্রনের কিন্তু আমার তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে। তার কারণে এই জায়গায় আমার বোরের পরমাণু মডেলে শুধুমাত্র ইলেকট্রনকে কণা হিসেবে ধরা হয়েছে, কিন্তু আসলে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, এই তরঙ্গ নিয়ে কথা বলা হয় নাই। এরপর আরেকটা জিনিস যেটা বলতে পারি, বোর মডেল হলে হচ্ছে আমার 2D জিনিসপত্র নিয়ে আলোচনা করছে, মানে পরমাণুকে 2D হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আমার পরমাণু আসলে 3D হিসাবে করা হয়।